বিসিএস এ বিজ্ঞান থেকে ১৫ মার্কের প্রশ্ন এসে থাকে। এই ১৫ মার্কের মধ্যে থেকে ভৌত বিজ্ঞানেই শুধুমাত্র ৫ মার্কের প্রশ্ন করা হয়ে থাকে। বিসিএস ব্যাংক এনটিআরসি এর প্রিপারেশনে এই ৫ মার্ক যথাযথভাবে তুলতে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেই। ভৌত বিজ্ঞানের এই অধ্যায়ে যেই সকল পরিচ্ছেদ আলোচনা করা হবে তার মধ্যে রয়েছে ভৌত পদার্থ বিজ্ঞানের উন্নয়ন, ভৌত পদার্থবিজ্ঞান, তরঙ্গ ও শব্দ, তাপ ও গতিবিদ্যা, আলোর প্রকৃতি ও আলোক যন্ত্রপাতি, স্থির চলতরিৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, এক্স রে, তেজস্ক্রিয়তা, শক্তির রূপান্তর এবং মৌলিক কণা। ভৌত বিজ্ঞান অধ্যায়ের ভৌত পদার্থবিজ্ঞানের উন্নয়নের প্রথম প্রশ্নটি রয়েছে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার, যেটি 23তম 22তম বিসিএস এসেছিল। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম স্ফিক ম্যামোনোমিটার, যেটি 23তম বিসিএস এসেছিল। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে। 18তম বিসিএস এসেছিল। স্টিফেন হকিংস বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য যে বৈজ্ঞানিক অবদান সবচেয়ে বেশি রেখেছেন তিনি হলেন টমাস আলভা এডিসন। সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধ্বনির সাহায্যে। সিসমোগ্রাফ হলো ভূমিকম্প মাপার যন্ত্র। অন্ধদের জন্য লিখন পদ্ধতির আবিষ্কার উদ্ভাবন করেন ব্রেইল। তরলের ঘনত্ব মাপার যন্ত্র হাইড্রোমিটার। তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্ক্রুগজ। শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত হয় ফোনোগ্রাফ। সূর্য যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চতুর্দিকে ঘুরছে, এই কথা প্রথম বলেছেন কোপারনিকাস। বিজ্ঞানে ২ বার অর্থাৎ রসায়নে এবং পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন মাদাম কুরি। এইখানে আরেকটি তথ্য আপনাদের না দিলেই নয়, মোট ৬৫ জন মহিলা আপনার নোবেল পুরস্কার পেয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। ৬৫ জন মহিলা ৬৬ বার নোবেল পুরস্কার পেয়েছে, তার মধ্যে মাদাম কুরি একমাত্র ২ বার পেয়েছে, তাছাড়া প্রত্যেকটি মহিলা একবার করে পেয়েছে। তাহলে এই যাবৎ ২০২৪ সাল পর্যন্ত ৬৫ জন মহিলা ৬৬ বার নোবেল পুরস্কার পেয়েছেন। তার মধ্যে মাদাম কুরি ২ বার দিয়ে ৬৬ বার হয়েছে। এডব্লিউডি ন্যাশন ওয়াইড ডায়ালিং টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি, যার সাহায্যে বাংলাদেশের এক জেলা থেকে অন্য জেলায় ফোনে কথা বলা যায়। আইএসডি ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং টেলিফোনের একটি ডায়ালিং পদ্ধতি, যার সাহায্যে দেশে ও বিদেশে ফোনে কথা বলা যায়। টেলিগ্রাফ এমন একটি যন্ত্র যার সাহায্যে বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানের সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয়। রাডার এর পূর্ণরূপ রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। লেজার এর পূর্ণরূপ লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। ব্ল্যাক বক্স হলো বিমানের একটি যন্ত্র যেটি পুরো বিমানটি ধ্বংস হলেও এই যন্ত্রটি ধ্বংস হয় না, এমনকি পানিতেও নষ্ট হয় না, এবং এই যন্ত্রে ওই বিমান সম্পর্কিত সকল তথ্য সংরক্ষিত থাকে। এইবার ভৌত পদার্থবিজ্ঞান পরিচ্ছদ নিয়ে আলোচনা করব। সমুদ্রের গভীরতা পরিমাপক ১ ফ্যাদম সমান ৬ ফুট। বলের আন্তর্জাতিক একক নিউটন। এমকেএস পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় ১৯৬০ সালে এবং কাজের একক জুল। এবার আলোচনা করব তরঙ্গ ও শব্দ পরিচ্ছেদ নিয়ে। চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই, যেটি ১৬তম বিসিএস এসেছিল। আল্ট্রাসোনোগ্রাফি ছোট তরঙ্গ দৈর্ঘ্য শব্দের মাধ্যমে ইমেজিং তৈরি করা। যে মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে কঠিন মাধ্যমে, যেটি হচ্ছে লোহা বা অন্যান্য কোনো কিছু হতে পারে। কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়। বাতাসের জলকণা বেশি থাকলে শব্দের বেগ বেড়ে যায়। শব্দের চেয়ে দ্রুত গতির বিমান হচ্ছে সুপারসনিক বিমান। শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে প্রতিফলন। সবচেয়ে দ্রুত অগ্রসর হওয়া তরঙ্গ সূর্যের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। গ্রহণযোগ্য শব্দ দূষণের মাত্রা হচ্ছে ৭০ ডেসিবল। শব্দ উৎপত্তির কারণ বস্তুর কম্পন, অর্থাৎ কোনো বস্তুর কম্পন না হলে শব্দ উৎপন্ন হয় না। কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা প্রায় ৩৫,০০০ হার্টজ। বাদুড়ের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা প্রায় ১,০০,০০০ হার্টজ এবং মাকড়সার শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে ৪৫,০০০ হার্টজ। তাহলে কুকুর, বাদুড় এবং মাকড়সা এদের মধ্যে সবচাইতে বেশি শ্রাব্যতার ঊর্ধ্বসীমা হচ্ছে বাদুড়ের, প্রায় ১,০০,০০০ হার্টজ। উচ্চ শব্দযুক্ত শিল্প কারখানায় শ্রমিকের শ্রবণ শক্তি
অর্ধেক হ্রাস পায় প্রতি 10 বছরে। শব্দোত্তর তরঙ্গ উৎপন্ন করা যায় কোয়ার্টজ ক্রিস্টাল অ্যাসিলেটরে। শব্দের গতি সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে। পানির মাধ্যমে শব্দের বেগ 1450 মিটার সেকেন্ডে। শব্দ চলাচলের জন্য দরকার অবিচ্ছিন্ন জড় মাধ্যম। সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় প্রতিধ্বনির সাহায্যে। মানুষ বধির হওয়ার সর্বোচ্চ শ্রুতিসীমা হচ্ছে 105 ডিবি বা 105 ডেসিবেল। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম ফ্যাথোমিটার। শব্দের তীব্রতার ব্যবহারিক একক ডেসিবেল। শব্দ তরঙ্গ হল অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার সেকেন্ড। বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি হয় প্রায় 4 গুণ। ন্যূনতম যে সময়ের মধ্যে শব্দ ফিরে আসলে প্রতিধ্বনি শোনা যাবে না সেটি হচ্ছে 0.1 সেকেন্ড। বাতাস অপেক্ষা লোহাতে শব্দ দ্রুত চলে প্রায় 15 গুণ। আলোর চেয়ে শব্দের গতিবেগ কম। শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে বর্ষাকালে। লোহা মাধ্যমের শব্দের বেগ 5221 মিটার সেকেন্ড। শব্দ বা প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হওয়া প্রয়োজন ন্যূনতম 16.6 মিটার। কম্পাঙ্ক বাড়লে শব্দের তীব্রতা বাড়ে। রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ এবং মানুষের শ্রব্যতার ঊর্ধ্বসীমা হল 20,000 হার্টজ। এখানে আরেকটি কথা বলা ভালো যে মানুষের শ্রব্যতার নিম্ন সীমা হচ্ছে 20 হার্টজ এবং ঊর্ধ্বসীমা হচ্ছে 20,000 হার্টজ। অর্থাৎ শ্রব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এইবার আলোচনা করব তাপ ও তাপ গতিবিদ্যা পরিচ্ছেদ থেকে। পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে বায়ুর চাপ কম থাকার কারণে। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রার সমান তাপমাত্রা নির্দেশ করে? উত্তর -40 ডিগ্রি তাপমাত্রা। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কারণ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কারণ মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর কারণ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। যে রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো। প্রেসার কুকারে রান্না করার কারণ উচ্চচাপের তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতায় বৃদ্ধি ইঙ্গিত দেয় ভালো আবহাওয়ার। তাপ সঞ্চালনের প্রক্রিয়া 3টি। পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে -73 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের সমান তাপমাত্রা নির্দেশ করে -40 ডিগ্রি তাপমাত্রা। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কারণ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কারণ মেঘ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরণ তাপ উপরে যেতে বাধা দেয় বলে। প্রেসার কুকারের পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে কারণ উঁচু পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়। যে রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম সেটি হচ্ছে সাদা। স্ফুটন শুরু হওয়ার পর পানি জীবাণুমুক্ত হয় 15 থেকে 20 মিটার ধরে স্ফুটন করলে। যে পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম থাকে। কাপড়ের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি হয় কালো রঙের। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে। সেখানে বায়ুর চাপ ভূপৃষ্ঠ হতে কম বলে। একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শীতে শরীর কাঁপে শরীরের তাপের চেয়ে বাইরের তাপ কম হলে। রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় অ্যামোনিয়া ও ফ্রেয়ন। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় বাতাসের জলীয় বাষ্প কম থাকে বলে। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে কারণ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করা হয় কারণ অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়।
তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায়। শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায়। এটির কারণ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। এবার আলোচনা করব আলোর প্রকৃতি ও আলোক যন্ত্রপাতি পরিচ্ছেদ থেকে। যে মসৃণতলে আলোর প্রতিনিয়ত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহার হয় সেটি হচ্ছে অবতল। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেইগুলো হলো লাল, নীল, সবুজ। আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। পানিতে নৌকা বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ হচ্ছে আলোর প্রতিসরণ। দৃশ্যমান বর্ণালীর মধ্যবর্ণ হলুদ। কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা ম্যাক্স প্লাঙ্ক। দিগন্তের কাছে চাঁদকে বড় দেখার কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে। হরিৎ বর্ণের রং সবুজ। রাতে আকাশের তারাদের মিটিমিটির কারণ আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বেগুনি বর্ণের। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল রঙের। তরঙ্গ দৈর্ঘ্য কম হয় বেগুনি রঙের। প্রিজমের প্রথিত আলো সাধারণত প্রতিসারিত হয়। হলুদ ফুলকে নীল কাচের মধ্য দিয়ে দেখলে তাকে কালো দেখাবে। দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কারণ পাতার ক্লোরোফিল সবুজ পাতে সকল বর্ণকে শোষণ করে। গোধূলির কারণ প্রতিসরণ। সমুদ্রকে নীল দেখার কারণ হলো আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ। যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে তাকে সাদা রং বলে। হীরা আধারে চকচক করে উচ্চ প্রতিসরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটানোর জন্য। কোনো বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কালো দেখায়। একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে তাকে কালো দেখাবে। সূর্যাস্তের সময় আমরা সূর্যকে লাল দেখি কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কালো দেখাবে। মানুষের চোখের মধ্যকার লেন্সের প্রকৃতি হচ্ছে দ্বি উত্তল। শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো লাল হলুদ, সবুজ হলুদ, লাল। রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ ছলছল করে কারণ কুকুর ও বিড়ালের চোখে টেপোটাম নামক রঞ্জন কোষ থাকে বলে। আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার। কোনো গ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইড ও সিলভার আয়োডাইড নামের। ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইডের। স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 25 সেন্টিমিটার। চোখের যে ত্রুটির জন্য চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না তাকে বলে দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয় উত্তল লেন্স, আর হ্রস্ব দৃষ্টির চিকিৎসায় ব্যবহৃত হয় অবতল লেন্স। আলোর প্রতিফলন ও প্রতিসরণ নীতির জন্য ভিত্তি করে তৈরি হয় পেরিস্কোপ। সাধারণত 40 বছরের সৃষ্ট চোখের ত্রুটিকে বলে চালসে। চালসে দূর করার জন্য ব্যবহার করা হয় দ্বিফোকাস লেন্স। নকুলান্ততা দূর করার জন্য ব্যবহার করা হয় টোরিক লেন্স। জটিল অনুবীক্ষণ যন্ত্রে গঠিত বস্তুর প্রতিবিম্ব হয় উল্টো ও বিবর্ধিত। যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও 1610 সালে। আকাশ তথা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি নবমণ্ডলীয় বস্তু পর্যবেক্ষণে যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহৃত হয় তাকে বলে নবদূরবীক্ষণ যন্ত্র। সর্বপ্রথম নববীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন 1611 সালে ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ কেপলার। সাধারণত খেলার মাঠে প্রতিযোগিতা ও অনুষ্ঠান পর্যবেক্ষণ ও যুদ্ধের ক্ষেত্রে প্রতিপক্ষ সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহার করা হয় পেরিস্কোপ এবং বিনোকিউলার। এইবার আলোচনা করব স্থির ও চলতরিৎ পরিচ্ছেদ থেকে। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। বাংলাদেশের তড়িৎ এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 50 সাইকেল। এর তাৎপর্য হল প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার দিক বদলায়। সৌরজগতের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। সাধারণত ড্রাই সেলের ইলেকট্রোড হিসেবে রয়েছে কার্বন দ্বন্দ্ব ও দস্তার কৌটা। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয়। অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় কারণ এতে তাপশক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয়।
বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হিসাব করা হয় 1 কিলোওয়াট ঘন্টায়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। হাইড্রো ইলেকট্রিসিটি প্রয়োজন হয় পনির তৈরিতে। মোটা তারের তুলনায় চিকন তারের রোধ বেশি হয়। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন সংখ্যা 5টি। তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের রোধ কমে যায়। আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের অসংখ্য জলকণা ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘন্টায়। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের জন্য। টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। বিদ্যুৎ বা তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হয় না, কারণ মাটির সঙ্গে সংযোগ হয় না বলে। এসি কারেন্টের বৈশিষ্ট্য সময়ের সাথে দিকের পরিবর্তন হয়। বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট এসি। বৈদ্যুতিক হিটার এবং বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় নাইক্রোম তার। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা বিল পরিশোধ করি শক্তির জন্য। আমরা বিদ্যুতের লাইন থেকে রেডিও চালাতে যে অ্যাডাপ্টার ব্যবহার করি তা এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে। চৌম্বকত্ব, তড়িৎ চৌম্বক ও ট্রান্সফরমার ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চৌম্বক ক্ষেত্র হিসেবে। কোবাল্ট একটি চৌম্বক পদার্থ, চৌম্বক দ্বারা আকৃষ্ট হয় না ইস্পাত। ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চৌম্বক হিসেবে। সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতর থাকে নাইট্রোজেন গ্যাস। স্থায়ী চৌম্বক তড়িতে লোহার মধ্যে ন্যূনতম কার্বনের সংযুক্তি থাকে 0.8%। পৃথিবী একটি বিরাট চৌম্বক, এটি প্রমাণ করেন ডক্টর গিলবার্ট 1600 সালে। চৌম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি হয় দুই মেরুতে। কলিং বেলে বিদ্যুৎ চৌম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চৌম্বকে পরিণত হয়। টেপ রেকর্ডার ও কম্পিউটার স্মৃতির ফিতায় বহুল ব্যবহৃত হয় সিরামিক চৌম্বক। পৃথিবী একটি বিরাট চৌম্বক, এই ভূচৌম্বকের উত্তর মেরু থাকে দক্ষিণ দিকে। তড়িৎ চৌম্বক তৈরি করার জন্য ইস্পাতের পরিবর্তে ব্যবহার হয় কাঁচা লোহা। বিজ্ঞানী ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ চৌম্বকীয় আবেশের দুটি সূত্র। একটি গতিশীল চৌম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলে তড়িৎ আবেশ। স্বকীয় আবেশ গুণাঙ্ক ও পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হল হেনরি। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করা যায় তাকে বলে বৈদ্যুতিক মোটর। তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর প্রতিষ্ঠিত ডায়নামো মোটর ও ট্রান্সফরমারের ক্রিয়ানীতি। সলিনয়েডের মধ্যে এক খণ্ড লৌহ স্থাপন করলে তা পরিণত হয় তড়িৎ চৌম্বকে। যে ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলী উচ্চ বিভবকে গৌণ কুণ্ডলীর নিম্ন বিভবে রূপান্তর করা হয় তাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরকম আছে, যেমন রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, বাসা বাড়িতে ব্যবহার করা হয় এগুলো। স্টেপ আপ ট্রান্সফরমার এর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ঘন কুণ্ডলীর পাক সংখ্যা। স্টেপ ডাউন ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বড় হয় ঘন কুণ্ডলীর পাক সংখ্যা হতে। এবার আমরা আলোচনা করব ইলেকট্রনিক্স পরিচ্ছেদ থেকে। রাডারে ব্যবহৃত তড়িৎ চৌম্বক হলো মাইক্রোওয়েভ। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফোটাবার বড় কারণ হলো ফটোলিথোগ্রাফি। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হলো ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা সিলিকন চিপ দিয়ে তৈরি। টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড তরঙ্গ। মোবাইল ফোনের শব্দ শক্তি ছড়িয়ে পড়ে বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ আকারে। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোকপি পদ্ধতিতে। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। ব্ল্যাক বক্স বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার্স। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় স্ক্যানিং পদ্ধতিতে। আধুনিক কম্পিউটারের দ্রুত গতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট। এইবার আলোচনা করব আধুনিক পদার্থবিজ্ঞান পরিচ্ছেদ থেকে। রঙিন টেলিভিশন থেকে বের হয় মৃদু রঞ্জন রশ্মি। লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান।
রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন সেই বিজ্ঞানী হচ্ছে এস। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্য দিয়ে। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। কৃত্রিম উপগ্রহের বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় প্রায় শূন্য। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি? উত্তর টাংস্টেন। টিউবলাইটে সাধারণত কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে যায়। তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকেরেল। লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান 1960 সালে। ভর ও চার্জ নেই গামা রশ্মির। ইকুইল এমসি স্কোয়ার সূত্রের আবিষ্কারক আইনস্টাইন। জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয় আল্ট্রা ভায়োলেন্স রশ্মি। হাইড্রোজেন বোমা তৈরি ও সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। মানুষ মরে, কিন্তু দাঁড়ানো ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না, সেটি হচ্ছে নাপাম বোমায়। 1939 খ্রিস্টাব্দের ফিউশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটো হ্যান। নিউক্লিয়ার রিয়েক্টর এর গতিমন্থরক হিসেবে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম বা বোরন তন্তু বা গ্রাফাইট। অ্যাটম বোম তৈরি করা হয়েছে যে নীতির উপর ভিত্তি করে, সেটি হচ্ছে ফিউশন পদ্ধতি। এইবার আলোচনা করব এক্স রের পরিচ্ছেদ থেকে। দ্রুতগতির সম্পূর্ণ ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যর এবং উচ্চ ভেদন কম্পনা সম্পন্ন অজানা প্রকৃতির এক প্রকার তাড়িত চৌম্বক বিকিরণ উৎপন্ন হয়, তাকে বলা হয় এক্স রে। এক্স রে আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী উইলহেম রন্টজেন 1895 সালে। এক্স রে উৎপাদনের ধাতু হিসেবে ব্যবহৃত হয় টাংস্টেন, প্লাটিনাম, মোলিবডিনাম ইত্যাদি। এক্স রে বিদ্যুৎ চৌম্বকীয় আর তরঙ্গ। সাধারণত আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে এক্স রে এর তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়। এক্স রে বিকিরণ পরিমাপ করার একক হলো রন্টজেন। এবার আলোচনা করব তেজস্ক্রিয়তা পরিচ্ছদ থেকে। ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম আলফা, বিটা, গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে বলে তেজস্ক্রিয়তা। 1896 সালে সর্বপ্রথম ইউরেনিয়াম তেজস্ক্রিয়তা আবিষ্কার করে নোবেল পুরস্কার লাভ করেছিলেন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেরেল। তাপ, চাপ, বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র বা বাইরের কোনো বল দ্বারা প্রভাবিত হয় না তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক বেকেরেল। ইউরেনিয়াম পরমাণুর অর্ধাই হচ্ছে 450 কোটি বছর। কার্বন 14 পরমাণুর আইসোটোপের অর্ধাই হচ্ছে 5568 বছর। তেজস্ক্রিয় ক্ষয়সূত্র আবিষ্কার করেন রাদারফোর্ড ও সরি 1902 সালে। 1898 সালে যৌথভাবে থোরিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি ও তার স্বামী পিয়েরে কুরি। গলগণ্ড রোগ নির্ণয় ও থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত করা হয় আয়োডিন 131, অর্থাৎ ব্লাড ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় ফসফরাস 32। বয়স নির্ধারণ ব্যবহার হয় কার্বন 14 আইসোটপ। শক্তির রূপান্তর পরিচ্ছেদ। রেডিও আইসোটপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণু ফিউশন পদ্ধতিতে। তেজস্ক্রিয় পদার্থ নয় লোহা। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে, সেটি হচ্ছে লাউড স্পিকার। ফিউশন প্রক্রিয়ার একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। বায়োগ্যাসের যে উপাদান জ্বালানির কাজে লাগে সেটি হচ্ছে মিথেন। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে যে শক্তি জমা হয় সেটি হচ্ছে স্থিতিশক্তি। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি যে শক্তিতে রূপান্তরিত হয় সেটি হচ্ছে শব্দ শক্তিতে। পারমাণবিক বোমা তৈরি হয় যে ধাতু দিয়ে? ইউরেনিয়াম। নবায়নযোগ্য জ্বালানি হলো পরমাণুর শক্তি। বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় উইন্ড মিলের সাহায্যে। সূর্যের বিকিরণ শক্তি উৎপন্ন হয় ফিউশন প্রক্রিয়ায়। যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তাই হলো নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস হলো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস ইত্যাদি। যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে তাকে বলে নিউক্লিয় সংযোজন বা ফিউশন। বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে রূপপুর, ঈশ্বরদী, পাবনা।
বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশ রাশিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে 15 জানুয়ারি 2013। পারমাণবিক বোমায় ব্যবহৃত হয় ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238। এবার আলোচনা করব মৌলিক কণা পরিচ্ছেদ থেকে। যেসব অবিভাজ্য কণা দ্বারা সকল বস্তু গঠিত হয়েছে তাদেরকে বলে মৌলিক কণা। ফোটন একটি ক্ষেত্র কণা যার স্পিন হলো 1। সর্বশেষ আবিষ্কৃত মৌলিক কণা হলো এক্স বোসন কণা এবং সকল লেপটনের স্পিন হলো 1.5। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।